সরকার এখন যে আইনটা করছে সেটা হচ্ছে গিয়া, তোমার জমিটা যদি আমি দাবি করি আর এইটাই যদি তুমি কমপ্লেন করো তাহলে 7 বছরের জেল হবে আমার। নিচে 7 বছর। হ্যাঁ, আমি যদি শুধু জাস্ট দাবি করি যে এই রহমতের এই জমিটা আজকে থেকে আমার, এটা দাবিটা করলেই এই অপরাধের জন্য 7 বছর জেল হতে পারে, এই বিধান রাখছে। আর তোমার জমি তো কোনো অবস্থাতেই আমার নেওয়ার কোনো সুযোগ নাই, সেটা যদি 100 বছর তোমার জমিটা আমি বেদখল করে রাখি তবুও আমার এটা নেওয়ার সুযোগ নাই। এই বেদখলটা, এই দখলটা আমার ছেড়ে দিতে হবে। আর বাংলাদেশ সরকার জমি যার, কাগজ যার, জমি তার, এই আইন তৈরি করছে। যার নামে রেজিস্ট্রি করা জমি তাকেই সেই জমির মালিক হবে, এই আইনটা তৈরি করছে। তো এই শুরুর দিকে এই চ্যালেঞ্জটা, এটা হলো 21 সাল থেকে ধরে 23 সাল পর্যন্ত কমপ্লিট তোমার 2.5 বছর বা 3 বছর আমার প্রতিদিনই কারো না কারোর সাথে কথা বলতে হয়েছে। বেশিরভাগই ফেলোর হয়েছি, আজকে বলছি একটু রাজি হয়েছে, পরের দিন সকালে ওইটা বলতেছে যে না জমি দেবো না। পরের দিন আবার এসে বসছি, আবার বুঝাইছি, সে আবার একটু রাজি হয়েছে, এরপরের দিন আবার বলতেছে যে না এটা হবে না। তো এমনও ঘটনা হয়েছে যে আমার কাছ থেকে 3বার টাকা নিচ্ছে, 3বার টাকা নিছে, 3বারই ফেরত দিচ্ছে। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এই বিষয়টাকে খুব ধৈর্যের সাথে মোকাবেলা করছি। তো পরে শেষের দিকে আল্লাহ চাইতো আমি সাকসেস হয়েছি। তো পরবর্তী সময়ে সে আমার কাছ থেকে ফাইনালি টাকা নিছে, নিয়ে আমাকে জমি বুঝাই দিছে, বলছে যে আসলে তুমি সাকসেস, বা তোমাকে দেওয়া উচিত, কারণ তুমি একটা বিষয়ের জন্য যে সময়টা তুমি প্রতিদিন বারবার দিছো এটা আমার পক্ষে সম্ভব হলো না। এটা ধৈর্যের ফল, আল্লাহ তাআলা যে বলে মানুষকে ধৈর্য ধরার জন্য। আমার আরো বেশ কিছু জমির এখনো দরকার, কিন্তু এই সংশয়টা, এই শঙ্কাটা আমি এখন পর্যন্ত মানুষের মাঝখান থেকে কাটাইতে পারতেছি না। এর মধ্যে যুক্তি আছে চলো গিয়া, আমাদের এলাকায় তো জমির সংখ্যা কম। এখন দেখা গেল যে একজনের একটা জমি আছে, তার 2 কাঠা বা 2.5 কাঠা একটা জমি, এই জমিটাই তার, এইটাতে সে ফসল ফলে খায়, এই জমিটা তো আমাকে দিলে তার চলবে না। এটাও একটা বিষয়, কারণ আছে। আবার বেশিরভাগ কিছু ক্ষেত্রে বেশিরভাগ জমি দেখা যায় যে গিরবি দেওয়া, তো এটাও আর একটা কারণ। আর তৃতীয় যে আরেকটা কারণ সেটা হচ্ছে লোকে যে এত লম্বা সময়ের জন্য জমিটা দিতে চায় না মানুষ। তো যদি এরা দিত আর কি, তাহলে আমার চিন্তা ভাবনার মধ্যে আরো কিছু পরিকল্পনা আমার ছিল, আরো নতুন প্রজাতির নতুন কিছু বিষয় নিয়ে হয়তো কাজ করতাম। তো কাজ করলে যে জিনিসটা হইতো আর কি, যে নতুন কিছু, যেমন ইতিমধ্যে তোমরা তো দেখছো যে বেশ সুন্দর সুন্দর কিন্তু বড়ই হয়েছে, মিষ্টিও ছিল, সুন্দর বড়ই হয়েছে, পেয়ারাও হয়েছে খুব চমৎকার। এখন এই যে কিছু আম হইতেছে, এটাও বিভিন্ন প্রজাতির খুব সুন্দর সুন্দর আম হইতেছে। হ্যাঁ, তো আমার পরিকল্পনা আছে, ধরো একটা কিউই নামে একটা ফল আছে, সেটা ছিল মিশরীয় একটা ফল, এই ফলটা করা। তারপরে ছিল কিছু লাল আঙ্গুর আছে, সেটা করা। ফিলিপাইনের তোমার কালো আখ আছে একটা, সেই আখটা হচ্ছিল তোমার 80 বছরের বয়স্ক, যার দাঁত নাই সেও খেতে পারবে এটা। 80 বছর? হ্যাঁ, এই আখটা হচ্ছিল এরকম, তুমি নুখ দিয়ে এরকম ছিলাইতে পারবা, আবার দাঁত ছাড়া তুমি খেতে পারবে, এত নরম এবং সুমিষ্ট, এত চমৎকার। এই চাষগুলি আমি চিন্তা ভাবনা করতেছি পরবর্তী সময়ে যদি জমি পাই, সময় সুযোগ পেলে এই কাজগুলি করব। তারপরে হচ্ছিল জাপানিজ একটা ফল আছে, সেটা হচ্ছিল পার্সিমনকে কথা লম্বা হয়ে যাচ্ছে, কথা লম্বা হলে তোমার সমস্যা নেই তো? না ভাই, সমস্যা নাই, আপনার সাথে গল্প করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, অনেক কিছু অজানা তথ্য বেরিয়ে আসছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকে উপকৃত হবে এবং জানবে। আচ্ছা, ধন্যবাদ। তোমার চিন্তা ভাবনা যদি এরকম থাকে তাহলে আমি আরো কিছুক্ষণ কথা বলি। পার্সিমন হচ্ছে জাপানের জাতীয় ফল, এবং পার্সিমনকে তারা স্বর্গীয় ফল হিসাবেও আখ্যায়িত করে। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিরোশিমায় তোমার পরমাণু হামলা হওয়ার পরে জাপানের সমস্ত
অ্যাসেট নষ্ট হয়ে গেছে, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, সমস্ত গাছপালা, পশু পাখি মানুষ, তারপরে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ফলটা এই জাপানের হিরোশিমায় পাঠাইছে সেটার নাম হচ্ছিল পার্সিমন ফল। হ্যাঁ, সর্বপ্রথম একটা উদ্ভিদের জন্ম হয়েছে, সেটা হচ্ছে পার্সিমন গাছ, একটা ফলের গাছ, সুমিষ্ট ফলের গাছ। এই পার্সিমন ফলটাকে পরবর্তী সময়ে এরা এটা সম্প্রসারণ করছে। এই ফলটাকে এরা স্বর্গীয় ফল হিসাবে আখ্যায়িত করে, কারণ হচ্ছে এই পার্সিমন ফলটাই হচ্ছিল সর্বপ্রথম এই ধ্বংসযজ্ঞের পরে সর্বপ্রথম উদ্ভিদ হচ্ছে জাপানের এই যে পার্সিমন গাছ। তো সেই পার্সিমন ফলটা আমি চাষ করতে চাই। এটা পরীক্ষামূলক 1-2টা গাছ আমি অলরেডি লাগাইছি, কিন্তু বাণিজ্যিকভাবে এটা করার জন্য আমার আরও কিছু জায়গার দরকার। তোমার মালয়েশিয়ান একটা ফল আছে, সেটা হচ্ছে রামবুটান। তুমি দেখছো ওই পাশের যে ওই যে লম্বা গাছটা, যেটা ওই যে লম্বা গাছটা না, এই গাছটা হচ্ছিল রামবুটান। এই রামবুটান খাইতে খুব সুস্বাদু, কিন্তু জায়গার অভাবে আমি সেটা পারতেছি না আর কি। এটা হচ্ছিল একটা মিরাক্কেল বেরি। হ্যাঁ, মিরাক্কেল ফ্রুট বলা হয় এই পাশের যে গাছটা। এই মিরাক্কেল ফ্রুটটার বৈশিষ্ট্য হচ্ছে এটা তোমার একটা ফল খাওয়ার পরে 2-3 ঘন্টা পর্যন্ত তোমার চিনি খাওয়ার প্রয়োজন মনে করবে না, অর্থাৎ তোমার এটার জিহ্বার মধ্যে এমন একটা মিষ্টতা তৈরি করবে আর কি, যাই খাইবা সেটা মিষ্টিতে পরিণত হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছিল কি, মানুষের চিন্তা ভাবনাটাকে আমি একটু খুলে দিতে চাই আর কি। মানুষের সংকীর্ণ মানসিকতাটা যেটা আর কি, এখান থেকে বেরিয়ে আসো, হিংসা বিদ্বেষ থেকে বেরিয়ে আসো, নতুন কিছু কর্মসংস্থানের তৈরি হোক। তুমি জানো যে আমি তো আসলে মূলত ব্যবসায়ী মানুষ। জি, ব্যবসায়ী মানুষ। আমার দাদাও কৃষক ছিলেন না। তুমি বসো এখানে। দাদাও কৃষক ছিলেন না, বাবাও কৃষক ছিলেন না। আর আমি মনে করো আল্লাহর অশেষ মেহরবানিতে একটা সময় খুব ভালো বিজনেসও করছি, অনেক বড় পরিসরে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি। এখনো কিশোরগঞ্জে তো আপনার শাখা আছে, দোকানের অনেক শাখা আছে, শাখা আছে, 2-3টা ঢাকায়ও বিজনেস আছে, আমার কর্পোরেট লেভেলে বিজনেস আছে। সেই বিষয়গুলি এখনো অনেকেই জানে না আর কি। তো আমি তো মূলত ব্যবসায়ী মানুষ, আমার তো কৃষিকাজ তো আমার প্রয়োজনও ছিল না, কিন্তু এখান থেকে একটা রূপান্তরের চিন্তা ভাবনা করতেছি আর কি। অর্থাৎ আমার ভবিষ্যৎ পরিকল্পনা, কিছু মেগা পরিকল্পনা আছে। মেগা পরিকল্পনা যেমন ধরো ড্রাগনটা আমি তৈরি করছি, আবাদ করছি। ড্রাগনটা যদি মনে করো যে আরও কেউ উদ্বুদ্ধ হয় ড্রাগন করার জন্য, তাহলে সেটা আমার জন্য ভালো দিক হবে। কারণ আমার যে মেগা পরিকল্পনাটা আছে, ড্রাগন থেকে শুধু ড্রাগন কিন্তু খাবার জিনিস না যে সুপার ফুড, সেটা খালি খাবো। এটা থেকে অনেক কিছু করা সম্ভব, যেমন ধরো কসমেটিক করা সম্ভব, তারপর হচ্ছিল কি বলে এই যে মেয়েদের যে সৌন্দর্যবর্ধক কিছু ক্রিম আছে না, সেটাও করা সম্ভব। তারপর হচ্ছিল গিয়া সাবান তৈরি করা সম্ভব, তারপরে জুস ফ্যাক্টরি করা সম্ভব। তো এই যে সম্ভাবনাময় যে জিনিসগুলি আছে, সেই জিনিসগুলি তো আসলে যোগান লাগবে। যদি তুমি একটা ফ্যাক্টরি করতে চাও, তাহলে তোমার পর্যাপ্ত যোগান লাগবে না। সেই যোগানটা তো দিতে হইলে কারো না কারো আগে উদ্বুদ্ধ করতে হবে। এই লক্ষ্যেই কিন্তু মূলত এই কৃষি পেশাটায় আসা, যে এখান থেকে যদি আরও কেউ উদ্বুদ্ধ হইয়া আরও কিছু হয়, তাইলে না হয় আমি পরবর্তী সময়ে আমার যে বড় চিন্তাটা যেটা আছে, আমি আরেকটা আপনাকে প্রশ্ন করি। আপনার অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, তারা